গল্প আপুর দুষ্টু বান্ধবী। লেখায় আর জেরফি। রাস্তার মোড়ে কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে বাসায় ফিরছিলাম, অমনি কে যেন ডাক দিল। আমি পাশ ফিরে দেখি মিমাপু। ওনাকে ডেকে আমি তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম, কারণ উনি যে পরিমাণ দুষ্টু, সারাক্ষণ আমার পিছে পড়ে থাকে আর অকারণেই ঝগড়াঝাটি করে। আমি আর এক কদম এগতেই এনি বলে উঠলেন, এই পিচ্ছি এদিকে আয়। মিমাপু, আমাকে একদম পিচ্ছি বলবে না, আমি এখন কলেজে পড়ি বুঝলে। আমি মিমাপুর সামনে গিয়ে, 2 দিন আগেও তো বিছানায় হিসু করতি, আর এখন বলছিস কলেজে পড়ি। মিমাপু হাসতে হাসতে বলল, দিলি তো আমার মুড়োটাই নষ্ট করে, দেখ এবার কেমন লাগে। পুরান পাগলের জ্বালা পাচ্ছি না, আবার নতুন পাগলের আমদানি। আমি মুচকি হেসে, কি বললি? মিম রেগে মেগে, যেটা শুন সেটাই। আমি একটা ভিলেন মার্কা হাসি দিলাম, তোকে তো। মিম মিম আপু আমার দিকে এগিয়ে আসতেই আমি দৌড়ে পালিয়ে আসলাম। বাসায় আসতেই আম্মু আমার হাতে একটা বাটি ধরিয়ে দিয়ে বলল, রাফি তুই একটু মিমদের বাসায় গিয়ে বাটিটা দিয়ে আয়। আম্মু, আমাকে কেন বলছো? তোমার বড় মেয়েকে বলো, ওরই তো বান্ধবী। আমি, ও এখন ঘুমাচ্ছে, তুই গিয়ে দিয়ে আয়। আম্মু আমার হাতে বাটিটা দিয়ে চলে গেল। কি আর করার, আমি বাটিটা নিয়ে ভয়ে ভয়ে ওদের বাসায় ঢুকছি। ওদের বাসা আমাদের পাশেই। একবার কলিং বেল বাজাতেই মিমাপুর আম্মু এসে দরজাটা খুলে দিল। আরে হ রাফি যে, তা হঠাৎ কি মনে করে আসলে হুম? তোমার তো পাত্তাই পাওয়া যায় না। আন্টি, না মানে, বাটিটা দিতে আসলাম। আমি বাটিটা ওনার হাতে দিয়ে, ভিতরে আসো আন্টি। আমি যেতে চাচ্ছিলাম না, কিন্তু আন্টি এক কথায় টেনে হিঁচড়ে আমার বাসার ভিতরে নিয়ে আসলেন। ওনার বাসায় আসতে আমার প্রবলেম নেই, তবে ওই যে মিমাপু, ওটার কি হবে? আমি সোফায় বসে ভাবছিলাম, বোধহয় মিমাপু বাসায় নিয়ে আজকের মতো বেঁচে গেছি। আমাকে অবাক করে দিয়ে একটু পর মিমাপু ওনার রুম থেকে বেরিয়ে আসলেন। উনি আমাকে দেখে রাগী লুক নিয়ে আমার দিকে এগোতে লাগলেন। তখন পালিয়ে গেলি কেন? মিম রেগে, তুমি ভালোবেসে আমার দিকে এগিয়ে আসছিলে তাই। আমি মুচকি হেসে, তাই না? মিম রেগে মেগে আগুন। হুম, আমি। মিম আপু আমার দিকে এগিয়ে আসতেই আন্টি এসে আমাকে নাস্তা দিয়ে গেলেন। মিম তুই ওর সাথে গল্প কর। আমি কিচেনে গেলাম। আন্টি এ বলেই চলে গেল। ভাগ্যিস আম্মু চলে আসছিল, না হলে তোকে। মিম, হ্যাঁ আইছে পিঁপড়ার কলিজাল ওই বাঘের সাথে লড়তে। আমি ওর দিকে ফিরে মুখ ভেঙচি কেটে, তোকে তো আজ। মিম রেগে মেগে আগুন। আন্টি, আন্টি, আমি জোরে বললাম। ওই বদমাস আম্মুকে ডাকছিস কেন? মিম আমার দিকে রাগি চোখে তাকিয়ে। কিচেন থেকে আন্টি এবার আমাদের কাছে এসে, কি হয়েছে রাফি? আন্টি আমার দিকে চেয়ে। আমি মিমাপুর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বললাম, আন্টি আমি আর আসি। আমি আমি আন্টির থেকে বিদায় নিয়ে বাসায় এসে সোজা আপুর রুমে চলে আসলাম। আপনাদের তো পরিচয় দিতেই ভুলে গেছি। আমি রাফি, এবার ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি। আর আমার একটা বড় বোন আছে, তার নাম নীলা। সে ইন্টার ফাইনাল ইয়ার পড়ে। আমাদের একটা ব্যবসা আছে যেটা আব্বু নিজে দেখাশোনা করে। আর আমার আম্মু গৃহিণী। আর ওই যে দুষ্টু মেয়েটা আছে না, ওইটা আপুর বান্ধবী, নাম মিম। ওদের বাসা আমাদের পরেরটা। উনি বাবা মায়ের একমাত্র সন্তান। ওনার বাবা ব্যবসার কাজে প্রায় বিদেশ থাকে। মাসখানেক পর এসে সপ্তাহখানিক ঘুরে আবার ওখানে চলে যায়। কিরে কই গেছিলি? নীলা আপু আমার দিকে একবার চেয়ে আবার মোবাইল ফোন মনোযোগ দিয়ে, মিম আপুরের বাসায়। আমি আপুর পাশে বসে, ওখানে গিয়ে আবার কি ঝামেলা পাকিয়ে আসলি মিমের সাথে? হুম। নীলা, আমাকে দেখে কি তোমার এমন ছেলে মনে হয়? আমি একটু ভাব নিয়ে, তাই তো। না মানে, আমি তো দেখি তোরা প্রতিদিন দুজনে অযথায় ঝগড়া করিস, তাই বললাম আর কি। নীলা আপু একগাল হেসে,
দূর। আমি রেগেমেগে আমার রুমে চলে আসলাম। আগামী দিন শুক্রবার, তাই রাতে আরামসে খেয়ে পড়ে ঘুমাচ্ছি। সকালে কেন জানি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। আমি তাড়াতাড়ি চোখ মেলে দেখি মিমাপু আমার নাকটা চেপে ধরে আছে। কি বজ্জাত মেয়ে রে বাপু! আর একটু হলেই আমাকে সোজা টিকিট ছাড়া উপরে পাঠিয়ে দিত। আমি মিমাপুর দিকে রাগি লুক নিয়ে তাকালাম। ওমা মাইয়া দেখি আমারে দেখে প্রচুর হাসতেছে। এবার আমার রাগ তো চরম পর্যায়ে। ওনার চুলগুলো জোরে টেনে এক দৌড়ে বাথরুমে ফ্রেশ হতে চলে আসলাম। বাথরুম থেকে ফ্রেশ হয়ে চুপি চুপি রুমে ঢুকলাম। যাক বাবা, ওই দুষ্টটা নেই। তারপর নিচে নামলাম, না এখানে নেই, বোধহয় বাসায় চলে গেছে। যাক বাবা, বাঁচা গেল। নাস্তা সেরে কিছুক্ষণ মুভি দেখলাম। আর জুমার নামাজ, তাই তাড়াতাড়ি গোসল সেরে মসজিদে চলে গেলাম। আব্বু থাকলে আব্বুর সাথেই যেতাম। আব্বু তো ব্যবসার কাজে 10 দিনের সিলেট গেছে। যাই হোক, নামাজ শেষে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে আব্বুর মিষ্টি দেখে আমার স্বাদের ঘুম ভেঙে চুরমার হয়ে গেল। আমি আপুর দিকে বুক পাটা কষ্ট নিয়ে দেখাতেই আমাকে একটা ধাক্কা মেরে বিছানা থেকে নিচে ফেলে দিল। এবার আমি রাগি চোখে দেখাতেই, ওই বদমাস, তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিলি কেন? নীলা আপু রাগি কণ্ঠে। ওমা, যেখানে আমি রেগে কথা বলার পর না, সেখানে আপুই বলছে, ঘটনা কি? ঘুমাবো না তো কি করবো শুনি? আমি ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে, আমাকে আর মিমকে নিয়ে ঘুরতে যাবি? নীলা আপু মিষ্টি কণ্ঠে। ও আমার ঠেকা লাগছে তো তোমরে লই ঘুরতে যাইতে। আমি রেগে, কি বললি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। নীলা আপু রেগে মেগে আমার রুম থেকে বাইরে চলে গেল। দূর, আমার শখের ঘুমটাই হারাম করে দিল। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে দেখি আম্মু হাতে লাঠি নিয়ে আমার বিছানার উপর বসে আছে, আর পাশে আম্মুও। এটা দেখে আমি তো শিহরিত। কি রে, তুই ওদের নিয়ে ঘুরতে যাবি না কেন? আম্মু বিছানা থেকে উঠে, ভালো লাগছে তাই। আমি মুচকি হেসে, আম্মু তুমি ওরে বলো আমাকে আর মিমকে নিয়েও যেন ঘুরতে বের হয়। নীলা আপু, তুই গিয়ে রেডি হ, ওকে আমি নিয়ে আসি। আম্মু মধুর কণ্ঠে লাঠি হাতে আমার দিকে তাকিয়ে, হি হি হি, এই তাড়াতাড়ি রেডি হ, আমরা এখন যাব। নীলা আপু এ বলে চলে গেল। আম্মু তুমি বলো, আমি কেন ওদের নিয়ে ঘুরতে যাবো? হুম। আমি আম্মুর দিকে তাকিয়ে, সকালেই তো বললি তুই ওদের নিয়ে বিকেলে ঘুরতে বের হবি। আম্মু, তোমাকে এই কথা বললো কেরা? আমি নিষ্পাপ চোখে আম্মুর দিকে তাকিয়ে, কেন, মিমি তো বলল। আম্মু, কি? আমি অবাক হয়ে আমি নিচে গেলাম। আর এসে যেন তোর মুখ থেকে না শুনি, তাহলে কিন্তু। আম্মু লাঠিটা আমাকে এক পলক দেখিয়ে নিচে চলে গেল। আর আমার রাগ তো চরম পর্যায়ে। হিতিরে যদি এখন আমার সামনে পাইতাম, থাপ্পড়াইয়ে সোজা করে ফেলাইতাম। হিতির লাগি মুই সকালে ঘুম যাইতে পারিন, আর এখনো তোরে মুই পড়ে দেখালাম, দেখিস তুই। আমি কষ্ট বড় বুকটা নিয়ে হিতির 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে রেডি হয়ে নিচে নেমে সোফায় আপুর জন্য বসে থাকলাম। আল্লাহই জানে আর কতক্ষণ লাগে রেডি হতে। একটু পর দেখি আপুর আগমন। আপু আমার সামনে এসে, রাফি বলতো, আমাকে কেমন লাগছে? নীলা আপু লজ্জা পেয়ে, ঈশ্বর সেই না একখান চেহারা, একবারই শাওড়া গাছের পেতনির মতো লাগতেছে। আমি একগাল হেসে, আম্মু আম্মু। নীলা আপু জোরে চিৎকার করে। আপুর চিৎকার শুনে আম্মু তাড়াতাড়ি কিচেন থেকে আমাদের কাছে চলে আসলো। কি হয়েছে? এবারে চেঁচাচ্ছিস কি জন্য? আম্মু, আম্মু দেখো, তোমার ছেলে আমাকে শাওড়া গাছের পেতনি বলে রাগাচ্ছে। নীলা আপু মুখটা মলিন করে, তুই ওকে এ কথা বলেছিস? আম্মু, ও আমাকে জিজ্ঞেস করেছে ওকে দেখতে কেমন লাগছে, আর ওকে দেখে যা লাগছিল আমি ঠিক সেটাই বলেছি। আমি, আম্মু ওকে বলো আমাকে সরি বলতে। নীলা আপু আমার দিকে ভেঙচি কেটে, নীলা যা বলছে তাই কর। আম্মু,
ঠিক আছে, আমিও রাজি। তবে আমি কি আম্মু, আমি যদি ওকে সরি বলি, তাহলে কিন্তু আমি ওকে নিয়ে ঘুরতে যাব না। আমি ভাব নিয়ে বললাম, না আম্মু, ও সরি বলার দরকার নেই। নীলা আপু কিছুক্ষণ নেবে। আম্মু, এবার তুমি ওকে বলো যে যেন আমাকে সরি বলে, না হলে কিন্তু আমি ওদের নিয়ে ঘুরতে যাব না। আমি তোদের নিয়ে আর পারি না। তোদের ব্যাপার তোরাই বুঝো, আমি গেলাম। আম্মু এ বলেই কিচেনের দিকে চলে গেল। কি বললি? আমি তোকে সরি বলবো, ভুলেও না। নীলা আপু, তাহলে তো আমি ভুলেও তোদের সাথে যাব না। এই আমি আরামসে সোফায় বসলাম, আর কি শান্তি। পুরো একটা বিকেল এখানে বসে কাটিয়ে দেয়া যাবে। আমি মুচকি হেসে, এই আমি না তোর একমাত্র বোন, তুই আমার সাথে এমন করতে পারিস? নীলা আপু মুখটা মলিন করে, এত কথা না পেঁচায় সরি বল। তাহলেই যামু, না হলে ভাগ আমার সামনে থেকে। আমি সরি। এবার তো চল। নীলা আপু আমার হাত ধরে। আমি ওর হাতটা ছাড়িয়ে চুলটা ঠিক করে বললাম, আমার বোনটা এত করে বলছে, আমি কি না করতে পারি? আমি মুচকি হেসে, আর আপু তো রেগে মেগে আগুন, কিছু বলতে পারছে না। হি হি। এবার আমি আর আপু মিমাপুলের বাসার সামনে গেলাম। গিয়ে দেখি মহারানী আগে থেকেই আমাদের জন্য দাঁড়িয়ে আছে। কিরে, তোকে তো আর সেই লাগছে। নীলা আপু মিমের দিকে তাকিয়ে, ওমা মাইয়া দেখি লজ্জাও আছে। তবে যাই বলুন, আজকে মিমাপুরে সেই লাগতেছে। শত হোক আমার একটা কর্তব্য আছে না ওনার উপর। আপু, এটা কি তোমার বান্ধবী মিমাপু? আমি নীলা আপুর দিকে তাকিয়ে, কেন, তোর কি চিনতে অসুবিধা হচ্ছে? নীলা আপু, আরে কেন অসুবিধা হবে? পেতনির বান্ধবী তো পেতনিই হবে, তাই না? আমি হাসতে হাসতে, আপু রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর মিন্টু রেগে মেগে আগুন। এটা দেখে তো আমার মনে দুষ্টুমির লাড্ডু ফুটতেছে। হি হি। কি, আমি পেতনি? মিম আপু রাগী লুক নিয়ে, না, তবে পেতনির মতো লাগছে। হি হি হি। আমি মুচকি হেসে, তোকে তো আজ। মিম আপু আমার সামনে আসতেই, এটা আমার ঘুম নষ্ট করার শাস্তি। আমি মিম আপুর কানে কানে বললাম, দেখছিস নীলা তোর ভাইয়ের কাণ্ড? মিম আপু মুচকি হেসে, কি? নীলা আপু? মিম আপুর কথা শুনে আমি তো ভেবাচাকা খেয়ে গেলাম। আল্লাহই জানে হিতি এখন কি কয়। তে যে পরিমাণ দুষ্টু, না জানি আমার মান সম্মানের ফালুদা বানায় দে। না, তোকে বলা যাবে না। ওটা আমার আর ওর পার্সোনাল কথা। মিম লজ্জা পেয়ে, মিম আপুর কথা শুনে আমি ভেবাচাকা খেয়ে গেলাম। এ মাইয়ের কই কি, ওর সাথে আমার আবার কিসের পার্সোনাল ম্যাটার? আল্লাহ, তুমি এই মায়ের হাত থেকে মরে রক্ষা করো। কি রে? নীলা আপু আমার দিকে তাকিয়ে, বিশ্বাস করো, আমি কিছু বলি নাই, আর থাকতো পার্সোনাল কথা। আমি নীলা আপুর দিকে তাকিয়ে, আজকে বাসায় ফির। আম্মুকে বলে তোর পার্সোনাল কথা বের করছি। নীলা দাঁতে দাঁত চেপে, আমি মিমাপুলিকে তাকাতেই উনি আমার দিকে তাকিয়ে মুখ ভেঙচি মারল। আর আমি তো রেগে ফায়ার। এই নীলা, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি পার্কে যাবি? মিম মুচকি এসে, চল। এই বদমাস, তুইও আয়। নীলা আমার দিকে তাকিয়ে, বলো, আমারও একদিন সুযোগ আসবে। আর আমি সেদিন সুযোগের সদ্ব্যবহার করব তোমাদের সাথে। এই কি ভাবিস এত? হ্যাঁ, চল, দেরি হয়ে গেছে। নীলা, এবার আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি নীলা আপুর দিকে তাকিয়ে, আপু, আমরা তো তিনজন পার্কে কিভাবে যাবা? আমি, তাই তো। নীলা, এত ভাবাভাবির কি আছে, তোরা না। নীলা, তুই একটা রিক্সা করে চলে যা, আর একটা রিক্সাতে আমি আর রাফি যাব। মিম, তাহলে তো হয়েই গেল। নীলা, এই হয় নাই। আমি জোরে আওয়াজ করে, কি হয় নাই? নীলা, মিম,
আর নীলা আপু আমার দিকে চেয়ে আছে আমি কি বলি তা শোনার জন্য। আমি তো ভুলেও ওই শয়তান দুষ্টু মেয়েটার সাথে যাবো না। আপু আমি আর তুমি একটাই যাবো। আর মিম আপু আরেকটাতে করে গেলেই তো হলো। আমি মিম আপুর দিকে ফিরে ভেঙচি মেরে, তাও ঠিক, তবে মিম যখন বলছে তখন তুই ওর সাথেই যাবি ব্যাস। নীলা আপু বলেই একটা রিক্সা দাঁড় করিয়ে উঠে চলে গেল। আর আমি তার নির্বাক দর্শকের মতো দেখতে লাগলাম। আমি মিম আপুর দিকে তাকাতেই উনি একটা ভিলেন মার্কা হাসি আমায় উপহার দিল। এটা দেখে তো আমার রাগের পরিমাণ আরো বেড়ে গেল। দিলাম একটা চটকনা। এই তুই আমাকে ধাক্কা দিলি কেন? মিম রেগে মেগে, ভালো লাগছে তাই। আমি শার্টের কলারটা ঠিক করে, তোকে তো। মিম আপু আমার শার্টের কলার টেনে ধরে, এই এটা পাবলিক স্লেজ প্লিজ এমন করো না। আমি মলিন কণ্ঠে, পাবলিক স্লেজ বলে ছেড়ে দিলাম না হলে। মিম, অবশেষে একটা রিকশায় করে আমরা দুজন পথ চলতে লাগলাম। খানিকক্ষণ পর মিম আপু আমার কাক এসে বসে। আমি ওনার দিকে তাকাতেই উনি আমার হাতটা শক্ত করে ধরলেন। এই প্রথম আমার কেমন যেন ফিল হচ্ছে, তা বলে বোঝাতে পারছি না। পার্কের কাছাকাছি আসতেই মিম আপু আমার হাতটা ছেড়ে দিল। পার্কে গিয়ে আমরা রিকশা থেকে নামতেই মিম আপু সোজা ভিতরে চলে গেল। আর আমি ভাড়া মিটিয়ে পার্কের ভিতরে আসলাম। ভাড়া দিয়ে আসলে কি এমন হতো? সারা বিকেল পার্কে ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় বাসায় ফিরলাম, তবে আসার আগে ওখানে ফসকা খেয়ে আসছি আর কি। মেয়েদেরকে নিয়ে কোথায় ঘুরতে গেলে তো এটা খাওয়া আবশ্যক। আসার সময় ঠিক আগের মতোই আসলাম। মিম আপু আর আমি একটাতে, আরেকটাতে করে নীলা আপু আসছে। রাতে খাওয়া দাওয়া করে ফেসবুক চালাচ্ছি, তখনই মিম আপুর মেসে। কিরে এত রাতে কি করিস? মিম, ফেবু চালায়। আমি, ফেসবুক কি গাড়ি যে এটা চালায়? মিম আপু এটা লিখিয়ে কয়েকটা হাসির ইমজি দিল। আমি কয়েকটা রাগি মুড সেন্ড করে ডাটা অফ করে ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজে যেতেই আরেক কাণ্ড ঘটে বসলো। আজকে মিম আর নীলা আপু আগেই কলেজে চলে গেছে, আর আমি দেরিতে গেলাম। ওদের কি ক্লাস আজকে সকালে ছিল তাই ওরা আগে চলে গেছে। আর আমি আরামসে ঘুমিয়ে 1 ঘন্টা লেট করে কলেজে আসলাম। কলেজে গিয়ে দুটো ক্লাস করে ক্যান্টিনে বসে আছি, তখনই আমার ক্লাসমেট প্লাস বান্ধবী সাথী এসে বলল, হাই রাফি, কেমন আছিস তুই? সাথী ওর হাতটা বাড়িয়ে দিয়ে, আলহামদুলিল্লাহ ভালো, তুই? আমি সাথীর সাথে হ্যান্ডশেক করে, এই তো ভালোই। সাথী আমার পাশে চেয়ারটাই বসে। রাজ আর আবিরকে দেখছি না যে। আমি সাথীর দিকে তাকিয়ে, ওরা একটু আগে চলে গেছে। সাথী, রাজ, আবিরের সাথী আমরা খুব ভালো বন্ধু। আর হারামি দুটো সারাক্ষণ গার্লফ্রেন্ড প্যারা খেয়ে দিশেহারা। ওরা বোধহয় গার্লফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরতে গেছে, হি হি। হারামি দুটো প্রেম করে সেই লেভেলের প্যারাই আছে, হি হি। আমি হাসতে হাসতে, আমার কথা শুনে সাথী হাসতে শুরু করলো। আমরা দুজনে হেসে হেসে কথা বলছি, হঠাৎ কোথা থেকে কে এসে সাথীর গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল। আমি পাশ ফিরে দেখি মিম আপু। ওনাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি জানি উনি নির্ঘাত কোনো অঘটন বসিয়ে বসবে। এই মেয়ে ওর সাথে তোর এত হাসাহাসি কিসের? মিম আপু দাঁতে দাঁত চেপে, দেখো আপু, ও আমার ফ্রেন্ড হয়। আমি, কোনটা ফ্রেন্ড আর কোনটা গফ সেটা দেখলেই বোঝা যায়। এই মেয়ে তোর নাম কি রে? মিম রেগে, সাথী। সাথী ভয় পেয়ে, বাড়ি কোথায়? মিম, পাশের এলাকা। সাথী, ওর সাথে তোমার সম্পর্ক কিসের? মিম, ও আমার সাথী। আমি সাথীকে থামিয়ে দিয়ে বলা শুরু করলাম, এখানে হচ্ছেটা কি শুনি? আমি রেগে, কেন দেখতে পারছো না? মিম রেগে, দেখো ও আমার ফ্রেন্ড হয়, জাস্ট ফ্রেন্ড। আমি, তুই চুপ থাক। এই মেয়ে তোকে যেন ওর আশেপাশে আর না দেখি। মিম সাথীর দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে, দেখলে কি করবো না শুনি? সাথী রেগে, তোকে তো। মিম,
মিম আপু সাথীর দিকে এগিয়ে আসতেই আমি মিম আপুকে টেনে ক্যান্টিনের বাইরে নিয়ে আসলাম। আর আসার সময় সাথীকে ইশারায় সরি বললাম। মিম আপুর হাত ধরে টেনে নীলা আপুর কাছে নিয়ে গেলাম। আপু অবশ্য মারতে বসে আছে। আপু তোমার বান্ধবীকে তুমি সামলাও। ওনার সমস্যাটা কি? হ্যাঁ, ওনার সাহস কি করে হয় আমার বান্ধবীর গায়ে হাত তোলার? আমি রেগেমেগে বাসায় চলে আসলাম। কিরে কি হয়েছে? নীলা। তারপর মিম আপু নীলা আপুর কাছে যা যা ঘটেছে সবটা খুলে বলল। মিম আপুর কথা শেষ হতেই নীলা আপু বলল, দোস্ত, সামথিং সামথিং। নীলা হাসতে হাসতে, মানে? মিম ভেবেছেকা খেয়ে। ওমা আমার বেস্টু বুঝি জানে না, হি হি হি। নীলা হাসতে হাসতে, আমি কি জানি না, মিম, এই যে তুই আমার ভাইয়ের প্রেমে পড়ে গেছস। নীলা হেসে, দূর, যত সব ফাউল মার্কা কথা। মিম নীলের দিকে তাকিয়ে মুখটা ভেঙচি কেটে, তুই যদি আমার ভাইয়ের প্রেমে নাই পড়িস, তাহলে ওকে অন্য মেয়ের সাথে দেখে কেন জেলাস ফিল করলি? নীলা, কে বলল তোকে আমি জেলাস ফিল করছি? মিম, যদি জেলাস ফিল নাই করিস, তাহলে সাথীকে থাপ্পড় মারলি কেন? উত্তর দে। নীলা মুচকি হেসে, ওইটা তো। মিম লজ্জায় আর কিছু বলতে না পেরে সোজা হাঁটতে শুরু করলো। মিম নিজেও জানে না কেন সে লজ্জা পাচ্ছে, আর মিম বাড়িতে আসার পর রাফির কথা মনে আসতেই মুচকি মুচকি হাসে। আর ওইদিকে রাফি মানে আমি মুড অফ করে বিছানায় বসে আছি, আর ভাবছি ওর সাহস কি করে হয় আমার ফ্রেন্ডকে থাপ্পড় মারার? এই রাফি, নীলা। আমি পাশ ফিরে দেখি নীলা আপু দাঁড়িয়ে। হুম, আমি মন খারাপ করে আসি যে? নীলা, না এমনি। আমি হালকা হেসে, দেখ, মিম না বুঝেই সাথীর গায়ে হাত তুলে ফেলছে, তার জন্য আমি ওর হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি। নীলা আপু মুখটা মলিন করে, এখানে ক্ষমা করার আমি কে? ক্ষমা চাইতে হলে তোমার বান্ধবীকে বলো সাথীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসতে। আমি এ বলেই গোসল করতে চলে গেলাম। বিকেলে ঘুমিয়ে আছি, হঠাৎ কারো হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ মেলে তাকিয়ে দেখি মিম আপু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎই আমাদের দুজনের চোখাচোখি হতেই মিম আপু লজ্জায় আমার মাথা থেকে ওনার হাতটা নামিয়ে নিল। তারপর, রাফি, সকালের ঘটনার জন্য আমি সরি। মিম নিশ্চুপ। আমি চুপ করে আছি। কিরে চুপ করে আসি যে? আমি ওই ঘটনার সত্যিই সরি। মিম মুখটা কালো করে, এখানে ক্ষমা করার আমি কে? ক্ষমা চাইতে হলে ওর কাছেই চাও, যত সব ঢং। আমি মিম আপুকে মুখটা ভেঙচি মেরে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি নীলা আপু আর মিম আপু ওখানে বসে মুভি দেখতেছে। মিম আপুর দিকে তাকাতেই দেখি উনি মুখটা গোমরা করে বসে আছে। ওনার এমন লোক দেখে আমার সত্যিই হাসি পাচ্ছে, হি হি। তারপর আম্মুকে বলে বাসা থেকে বাহিরে আসলাম। অবশ্য আজকে কোথাও যাওয়ার প্ল্যান নেই, তবে রায়দ আর আবিরকে অনেকদিন দেখি না। হারামি দুটো প্রেম করে বহুত প্যারাই আছে, হি হি। তাই ওদেরকে ফোন করে মিন্টু মামার চা দোকানে বসতে বললাম। আমি ওখানে গিয়ে দেখি তারা আমাকে বাদ দিয়ে চা খাচ্ছে। মাম্মা কেমন আছো? আবির চায়ের কাপে চুমুক দিয়ে, এই তো গার্লফ্রেন্ড ছাড়া একটা মানুষ যেমনটা থাকে আর কি। আমি হালকে হেসে, হু। আবির মুখটা কারু করে, দেখ রাফি, আমাদের রাগাস না কিন্তু। রাত চায়ের কাপটা টেবিলে রেখে, রাগাবো না তো কি করবো শুনি? গত দুদিন ধরে তোদের পাত্তাও নিয়ে থাকতো ফোন, আর এখন আমাকে বাদ দিয়েই চা খাওয়াবার ব্যস্ত। আমি ভাব নিয়ে দেখলাম ওরা দুজনে একবারে চুপ হয়ে গেছে। আরে হো, তোরা আবার মন খারাপ করিস না, আমি তো জাস্ট মজা করলাম, হি হি হি। আমি ওদেরকে হাসানোর জন্য বললাম। না রে দোস্ত, তুই ঠিকই বলেছিস।
গার্লফ্রেন্ডের বেড়ায় নিজের বন্ধুদের সময় দিতে পারি না হুম। আমি কালকেই মিথিলের সাথে ব্রেকআপ করে দিব। রাজ হালকা হাসার চেষ্টা করে। আমিও রানীর সাথে কালকেই সম্পর্ক শেষ করে দিব। এই বেড়া নিয়ে আর চলা সম্ভব না। আবির মুখটা মলিন করে। তোরা আমার জন্য। আমি। ওরা আমাকে থামিয়ে দিয়ে বলা শুরু করলো, দেখ, ভালোবাসা সব সময় থাকে না, কিন্তু বন্ধুত্ব সারা জীবন অটুট থাকে। আবির হেসে। আমিও আর কিছু বললাম না। দিবে একটাই চিন্তা, যদি ওরা সত্যিই ওদের সাথে রিলেশন শেষ করে দেয়। ওরা তো ঠিক থাকতে পারবে না, কারণ শত হলেও ওরা দুজন ওদেরকে ভীষণ ভালোবাসে। আমরা তিনজনে প্রায় সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে যে যার বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখলাম বাসায় তালা মারা। খানিকটা অবাক হলাম, ওই সন্ধ্যায় আম্মু আর আপু আবার কই গেল। একটু চিন্তায় পড়লাম, না হয় এবার মিম আপুলের বাসায় যাওয়া যায়। ওখানে থাকতে পারে। যেই ভাবা সেই কাজ, ওখানে গিয়ে দেখি আম্মু আপু ওরা এখানে। আন্টির কাছ থেকে শুনলাম আজকে রাতে আমরা এখানে ডিনার করব। এখানে দেখলাম সবাই যে যার মতো ব্যস্ত। আন্টির সাথে আম্মুও কিচেনে কাজ করছে আর নীলা আপু ওদেরকে সাহায্য করছে। তবে মিম আপুকে দেখছি না। আন্টি মিম আপুকে দেখছি না যে। আমি কিচেনে গিয়ে, ওর নাকি শরীরটা ভালো লাগছে তাই শুয়ে আছে। তুমি বরং গিয়ে ওর সাথে গল্প করো। আন্টি কাজ করতে করতে। আন্টির কথা আপু আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো। বাট হোয়াই? আমি মিম আপুর রুমে গিয়ে উকি মেরে দেখি উনি বিছানায় শুয়ে আছে, হয়তো শরীর খারাপ তাই। আমি ওনার রুমে ঢুকে হালকা কাশি দিয়ে বললাম, শরীর খারাপ নাকি? আমি, না রে, মনটাই খারাপ। মিম আপু বিছানা থেকে উঠে বসে, কি বেয়াদব মেয়েরে বাপু, একটু বসতেও বলল না। আমি মুচকি হেসে, বসো। মিম রেগে। আমি গিয়ে বিছানায় বসলাম। তা মন খারাপ কেন? কারো প্রেমে পড়লে বুঝি, হি হি হি। আমি হাসতে হাসতে, দেখ ভালো হচ্ছে না কিন্তু। মিম, তার ছেলেটাকে শুনি তো। আমি ওনার দিকে তাকিয়ে, আমার ডিয়ার হবু জামাই। মিম মুচকি হেসে, ওমা মাইয়ে কই কি? তার সেই সৌভাগ্যবান পোলাটার নাম কি? আমি মুচকি হেসে, রাফি। মিম আপু হাসতে হাসতে, কি? আমি বিছানা থেকে উঠে, হুম রে, বিয়ে করবি আমারে? মিম এ বলেই আবারও হাসতে লাগলো। দ্যাট। আমি রেগেমেগে নিচে চলে আসলাম। কি বেয়াদব মেয়েরে বাপু, তে আমারে বিয়ের অফার দে। আর শালার সিম কোম্পানি এখনো আমারে কোনো অফার তো চাই, একখান প্রেমের প্রপোজালও দেয় নাই। তবুরে মুই কিপতাম কইতাম হারিয়ে না। নিচে গিয়ে সোফায় বসে টিভিতে মুভি দেখছিলাম, তখন আপু এসে নাস্তা দিয়ে যায়। আপু শোনো। আমি, কি বলবি বল। নীলা আপু আমার সামনে এসে, তোমার বান্ধবীটা কি বেয়াদব মেয়েরে বাপু? আমি নাস্তা খেতে খেতে, কেন রে, ও আবার কি করলো? নীলা আমার দিকে তাকিয়ে, তে আমারে বিয়ের অফার দেই। আমি, কি? নীলা আপু অবাক হয়ে, হুম। আমি, তাহলে তো হয়েই গেল। নীলা হাসতে হাসতে চলে গেল। আর এদিকে আপুর কান্ন থেকে আমি অবাক। ওমা দুইটারই তার ছিঁড়া। নইলে কি, আপুর নিজের বান্ধবী আমারে বিয়ের অফার দেওয়ার পরও আপু হাসতো হুম। আল্লাহই জানে, মিম আপু যদি মজা করে বলে তাহলে তো আমি বিন্দাস, হবে ভুলবশত যদি উনি আমার ঘাড়ে বসে পড়ে, তাহলে আমার সাথে জীবন তেজপাতা বানিয়ে ছাড়বে। এমনিতেই যা করে, আর যদি বিয়ে করে তাহলে তো। রাত 10টার আমরা সবাই একসাথে খেতে বসলাম। নীলা আপু আমার পাশে বসলেও মিম আপু আমার সামনাসামনি।
খাবার খাচ্ছি এমন সময় কে যেন আমার পা দুটোতে সুড়সুড়ি দিচ্ছে। আমি রাগী লুক নিয়ে সামনে তাকিয়ে দেখি মিমাপু আসতেছে, তার মানে এটা ওনারই কাজ। অনেক কষ্টে খাওয়া শেষ করে বাসায় ফিরলাম। সকালে কলেজে যেতেই আর এক কাণ্ড ঘটে বসলো, কারণ কলেজে ঢুকতেই দুটো মেয়ে এসে পা দুটো জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো। আর আমি ওদের পা জড়িয়ে ধরার সুড়সুড়িতে একবারে দিশেহারা। ভাইয়া ওদেরকে বলুন না, আমাদের সাথে যেন এমন না করে প্লিজ ভাইয়া। রানী। ওরা দুজন কাঁদতে কাঁদতে একবারে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। যাই হোক, ওদের লাইনটা ক্লিয়ার করে দিলাম। ওহ, আপনারা তো বুঝেন নাই ওরা কারা। ওরা হচ্ছে রানী আর মিথিলা। আর আজকে সকালেই আমার প্রাণপ্রিয় বন্ধু রাজ, আবির ওরা রানী আর মিথিলার সাথে রিলেশন শেষ করে দেয়। আর বাকিটা তো আপনারা জানেনই। কলেজ থেকে বের হয়ে একটা খালি জায়গায় গিয়ে যেই সিগারেট ধরিয়ে 2 টান দিলাম, তখনই কোন হালায় যেন আমায় হালকা ধাক্কা দিল। হাব্বে হালায় কে রে ধাক্কা মারলি? আমি রাগী লুক নিয়ে পিছনে তাকিয়ে দেখি মিমাপু দাঁড়িয়ে। কি যেন বলেছিলি? মিম। কই কিছু না তো। আমি ভয় পেয়ে ভয় আমার অবস্থা নাজেহাল। কি করব নিজেই বুঝে উঠতে পারছি না। বুঝলাম কিছু বলিসনি তো, তোর হাতে ওইটা কি? মিমাপু রাগী লুক নিয়ে। ভয়ের চোটে হাত থেকে সিগারেটটা ফেলতে মনে নেই। আল্লাহই জানে কি আছে আজ আমার কপালে। কিরে চুপ করে আছিস যে? মিম দাঁতে দাঁত চেপে। আসলে হয়েছে কি? আমি মাথা চুলকাতে চুলকাতে ঠাস করে মিম আপু আমার একটা থাপ্পড় বসিয়ে দিল। সিগারেট কবে থেকে খাস? হুম। মিম। এই তো আর অল্প কয়েকদিন হবে। আমি গালে হাত দিয়ে। ডাহা মিথ্যে কথা। যদি সত্যিটা বলতাম তাহলে আমার গাল দুটো একবারে টমেটোর মতো লাল হয়ে যেত। এসব খেতে আর যেন না দেখি। না হলে। মিম আপু ওনার হাতটা দেখিয়ে। হু। আমি। চল আমার সাথে। মিম আপু আমার হাত ধরে। এবার আমরা দুজন রাস্তার পাশের বেঞ্চায় বসলাম। কিছুক্ষণ নীরবতার পর মিম আপু বলল, রাফি তোর কি রং পছন্দ? মিম আমার দিকে তাকিয়ে। নীল। আমি। তুই বিকেলে রেডি থাকিস, আমরা দুজনে কিন্তু ঘুরতে যাব। মিম একটু লজ্জা পেয়ে। আমি কেন আপনার সাথে ঘুরতে যাব? হুম। আমি। যদি না যাস তাহলে তোর কুকর্মের কথা তোর আম্মুকে বলে দিব। মিম আপু মুচকি হাসি দিয়ে। এই না, আমি যাব। আমি ভয় পেয়ে। আমাকে ব্ল্যাকমেইল করা, তাই না? দাঁড়াও বাবাজি, সুযোগ মতো পাই না, তখন খেলা হবে। একটু পর আমরা বাসায় চলে আসলাম। বিকেলে রেডি হয়ে মিমাপুরের বাসার সামনে গিয়ে আপুকে কল দিতে উনি নেমে আসলেন। ওনাকে দেখে আমি তো অবাক। এত সুন্দর মেয়ে, তাও আমার সামনে দাঁড়িয়ে, আমার তো ভাবতেই হেব্বি লাগছে। আসলে উনি আজকে নীল শাড়ি পরেছেন আর ওনার সাজ সবকিছু মিলিয়ে ওনাকে নীলপরি লাগছিল। ওই কি দেখো সমন করে। মিমাপু লজ্জা পেয়ে। পরি দেখি। আমি এখনো ওর রূপের মোহনায় ডুবে আছি। সত্যি। মিমাপু লজ্জায় মাখা মুখ নিয়ে আমার দিকে চেয়ে। ওনার কথা শুনে আমার ভাবনার ছেদ ঘটল। না, মানে। আমি লজ্জা পেয়ে। চল। মিমাপু আমার হাত ধরে। আজকে উনি আমার হাত ধরাতে আমার মনে কেমন যেন এক অদ্ভুত ফিলিংস হচ্ছে। আমি পারছি না ওখানে বলতে যে আমার হাতটা ছেড়ে দিতে। তবে ওনার হাত ধরাটাও আমার কাছে ভালো লাগছিল, গাই বলেনি। একটা রিকশায় করে আমরা দুজন নদীর পাড়ে গেলাম। সারা বিকেল ওনার সাথে নদীর পাড়ে থাকলাম। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তা সেরে আমরা আবার রিকশা করে বাসায় ফিরছিলাম। তবে আজকে উনি আমার একটা হাত জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রাখছিল, যেটা আমার কাছে অন্যরকম অনুভূতির জন্ম দিচ্ছিল। সারা রাস্তা উনি এভাবেই আসলেন, তবে বাসার কাছাকাছি আসতেই উনি স্বাভাবিক হয়ে বসলেন। রিকশার ভাড়া মিটিয়ে আমরা দুজন যে যার বাসায় চলে যাচ্ছিলাম তখনই রাফি শোন। মিম আপু লজ্জা পেয়ে। কি? আমি দাঁড়িয়ে গেলাম। তোকে আমার অনেক পছন্দ। খুব ভালো লাগে তোকে আর তোর সাথে দুষ্টুমি করতে। আই লাভ ইউ রাফি। আমি সত্যিই তোকে খুব ভালোবাসি। মিম আপু একদমে বলে ফেলল। যেই আমি কিছু বলতে যাব তখনই উনি বলে উঠলেন,
এই এখন কিছু বলবে না, ওরটা আমি কালকে শুনবো বুঝলে। মিম আপু এ বলেই এক গাল লজ্জা নিয়ে দৌড়ে বাসায় চলে গেল। মিম আপুর কথা শুনে আমি বোকা বনে গেলাম। হায় আল্লাহে, মেয়ে বলে কি? ও নাকি আমাকে লাভ করে। আচ্ছা, উনি আবার আমার সাথে মজা করছেন না তো? হলেও হতে পারে উনি যে পরিমাণ দুষ্টু। এ কথা মনে আসতেই আমি হেসে ফেললাম। পরে আবার কালকে উত্তর জানার কথাটা মাথায় আসতেই আমি কি বলবো বুঝতে পারছি না। যদি না বলে দিই, তাহলে যদি আম্মুর কাছে আমার সিগারেট খাওয়ার বিষয়টা বলে দেয়, তখন আমার কি হবে? এসব ভাবতে ভাবতে বাসায় ঢুকছি, তখনই নীলা আপু বলে উঠল, কি রে, মিমের সাথে কই গেছিল? নীলা আপু আমার পথ এড়িয়ে। প্রেম করতে। আমি দাঁতে দাঁত চেপে। মিম তো আমায় এ বিষয়ে কিছু বলেনি। নীলা আপু, দেখ ভালো লাগছে না। পথ ছাড়। আমি রেগে। হুম। নীলা। আমি নিজের রুমে গিয়ে দরজাটা আটকিয়ে ভাবতে লাগলাম গত দুদিনের ঘটনাগুলো। আর সব থেকে আমার কাছে একটা বিষয় খটকা লাগলো, যেটা হলো, মিম আপু যদি সত্যিই আমাকে ভালো না বাসে, তাহলে তো সাথীকে থাপ্পড় মারতো। আর যদি উনি সত্যিই আমাকে ভালোবেসে থাকে, তাহলে আমি তাকে কি উত্তর দিব? আমি তো তাকে ভালোবাসি না। মেজাজটাই খারাপ হয়ে গেল। কি করব ভেবে পাচ্ছি না। নাকি হ্যাঁ বলে দিব? দেখ ভালোই লাগছে না। সেদিন পুরো রাত এমন ভাবেই কেটে গেল। সকালে রেডি হয়ে নাস্তা খেয়ে রুমে এসে বসে আছি। ভাবছি আজকে কি কলেজে যাব নাকি যাব না। যদি যাই তাহলে তো উত্তরটা দিতে হবে তখন তো। হঠাৎই আমার ফোনে একটা মেসেজ আসলো, যেটা দেখে আমি চমকে গেলাম। কারণ মেসেজে লিখা ছিল, আমি যেন 30 মিনিটের ভেতর কলেজের ক্যান্টিনে যাই। আর মেসেজটা ছিল মিমাপুর। আরও লেখা ছিল, যদি আমি 30 মিনিটের আগে ক্যান্টিনে গিয়ে মিমাপুর সাথে দেখা না করি, তাহলে উনি আমার সিগারেট খাওয়ার কথা আম্মুকে বলে দিবে। এবার মেজাজটাই গরম হয়ে গেল। দেখ যা হবার পরে হবে, আগে গিয়ে দেখ করি আসি। আমি বাসা থেকে বেরিয়ে বুকের ছাতিতে 56 ইঞ্চি ফুলিয়ে কলেজের ভিতরে প্রবেশ করলাম, আর যখনই ক্যান্টিনে ঢুকে মিমাপুকে দেখলাম, তখনই আমার 56 ইঞ্চির ছাতিটা নড়েচড়ে একবারে দিশেহারা। আমি গিয়ে মিমাপুর পাশে বসলাম। দেখলাম, উনি এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। আমি হালকা কাশি দিতেই ওনার ধ্যান ভেঙে গেল। তা কি সিদ্ধান্ত নিলে? মিম আপু উত্তরের আশায় আমার দিকে তাকিয়ে। ওনার এমন আপনি বলে সমবেদনায় আমার বুকে ধড়ফড়ানো শুরু করলো, যেন আমার বুকে একরাশ ভূমিকম্প হচ্ছে। কি হলো বলছো না যে? মিম আপু আমার দিকে তাকিয়ে। কি বলবো? আমি। ভয় আমার গা বেয়ে ঘাম পড়ছে। আসলে কি উত্তর দিব সে টেনশনে। হঠাৎ খেয়াল করলাম, মিম আপু ওনার ওড়না দিয়ে আমার মুখের ঘাম মুছে দিচ্ছে। কেন তুমি জানো না? মিম আপু হালকা হেসে। দেখেন, আপনি যা চাচ্ছেন তা কখনো সম্ভব না আর হবারও। আমি মাথা নিচু করে। কেন? মিম, প্রথমত তো আপনি বয়সে আমার বড়। দ্বিতীয়ত আপনি যা চাচ্ছেন তা কখনো সম্ভব না। তার চেয়ে বরং আমি একটা ছেলে দেখে বিয়ে করে নেন, সেটাই আপনার জন্য বেটার হবে। কারণ আপনি আমার চেয়ে অনেক ভালো ছেলে পাবেন। আমি আমি তোমার কাছে এত কিছু শুনতে আসিনি। আমি শুধু তোমার উত্তরটা শুনতে আসি। মিম হালকা কাঁদো কাঁদো গলায়। আমি আপনাকে ভালোবাসি না। আমি এ বলেই যেই উঠে চলে যাব, তখনই মিম আপু হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, তুমি কেন আমায় ভালোবাসো না? মিম, কারণ আপনার প্রতি আমার কোনো ফিলিংস নেই। আর থাকতো ভালোবাসা। আমি আমার থেকে ওনার হাতটা ছাড়িয়ে ক্লাসে দিকে গেলাম। আচ্ছা, সত্যি কি ওনার প্রতি আমার কোনো ফিলিংসে নেয়? তাহলে গত একদিনের ওনার প্রতি আমার যে ফিলিংস গুলো ছিল সেগুলো। আর আজকে ওনাকে দেখে আমার বুকের ধড়ফড়ানো, তা কি মিথ্যে? ঠিক ভুল কি তা আমি জানি না, তবে আমার যা মনে হয়েছে তা ঠিকটাই করেছি। কয়েকটা ক্লাস করে বাসায় চলে আসলাম। বাসায় ফিরে দেখি নীলা আপু আজকে তাড়াতাড়ি চলে আসে। আমি ওনার কাছে উত্তর জানতে চাইলে উনি বলেন, আজকে মিমের শরীরটা খারাপ লাগছিল, তাই তাড়াতাড়ি চলে আসি। নীলা আপু, তা কি হয়েছে ওনার? আমি জেনে না জানার ভান করে। জানি না। কালকে থেকে আজ সকাল পর্যন্ত এই মেয়েটা খুশি, জানি না হঠাৎ করে ওর কি হলো। আচ্ছা, আমি গেলাম।
নীলা আপু এ বলেই চলে গেল। আচ্ছা মিম কি সত্যিই আমাকে ভালোবাসে? দূর, উনি আমাকে ভালোবাসলেই বা আমার কি, আমি তো আর ওনাকে ভালোবাসি না। বিকেলে ঘুমিয়ে আছি, তখনই চেঁচামেচির আওয়াজে ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নামতেই শুনি মিম আপু নাকি সুইসাইড করেছে। আচ্ছা মিম আপু কি আমাকে ভালোবাসে? যদি ভালো না বাসে তাহলে তো সুইসাইড করতো না। দূর, এখন এসব ভাববার সময় না। তাড়াতাড়ি বাসায় থেকে আমি আর আম্মু বের হয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম। নীলা আপু আগেই চলে গেছে। হাসপাতালে গিয়ে দেখি মিম আপুকে একটা কেবিনে করে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় আমার বুক মোচড় মেরে উঠল। আমার বুকের ধড়ফড় যেন বাড়তে লাগলো। আন্টি বসে বসে কাঁদছেন আর আম্মু আর নীলা আপু ওনাকে সান্ত্বনা দিচ্ছেন। আমি আন্টিকে সান্ত্বনা দিয়ে হাসপাতালের বাইরে চলে আসলাম। তারপর ফোন করে রাজ আর আবিরের কাছে পুরো বিষয়টা শেয়ার করলাম। দেখি ওরা কোনো সাজেশন দিতে পারেনি। দোস্ত, মিম আপু কিন্তু হেব্বি কিউট একটা চান্স নিলে নিতে পারিস। আবির হাসতে হাসতে, আমি মরি জ্বালায় আর তুই বলছিস চান্দের কথা। বায়নচোদ একবারও ভেবে দেখছিল, যদি উনি কোনোভাবে আমার কথা আমার আর ওর পরিবারের কাছে বলে দেয় তখন আমার কি হবে। আমি, তাও ঠিক। আবির, আচ্ছা দোস্ত রাখি রে। আমি আমি ফোন কেটে দিয়ে হাসপাতালের বাইরের দোকান থেকে একটা বেনসন সিগারেট কিনে দোকানে বসে খেতে লাগলাম। আল্লাহই জানে আজ কি আছে আমার কপালে। সিগারেটটা শেষ করে এটার বিল মিটিয়ে হাসপাতালে গিয়ে দেখলাম মিম আপুকে বেডে দেওয়া আছে, তবে উনি এখনো ঘুমিয়ে আছে। ডাক্তার বলেছে 2-3 ঘন্টার মধ্যে ওনার জ্ঞান ফিরবে। আম্মু আন্টিকে সাথে করে বাসায় চলে গেলেন। আসলে আন্টি এখানে শুধু কাঁদতেছিলেন, যার কারণে আম্মু ওনাকে নিয়ে চলে যান আর তারা রাত্রে খাবার নিয়ে একবারে আসবে। আর এইদিকে আম্মু যাবার আগে বলে গেছে আমি আর নীলা আপু যেন এখান থেকে এক চুলো না সারি, তাহলে নাকি আমাদের খবর করে ছাড়বে। আম্মু আর আন্টি যেতে দেরি, কিন্তু নীলা আপু আমার শার্টের কলার ধরতে দেরি করেনি। এই তুই মিমকে কি বলছিস? নীলা আপু দাঁতে দাঁত চেপে, কি আবার কি বলবো? আমি ভয় পেয়ে, দেখ আমার দেখে কিছু লুকাস না। মিম যে তোকে ভালোবাসে সেটা আমি জানি। নীলা আপু, তারপর আপুকে সবটা বললাম। আমার বলা শেষ হতেই নীলা আপু আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। তাই বলে তুই তো ওকে বলতে পারতি। মিম, আমার কিছুদিন সময় দাও, তারপর আমি তোমার উত্তরটা জানাচ্ছি। নীলা আপু রেগে, নীলা আপু আমার কলার ছেড়ে দিয়ে মিম আপুর পাশে বসলো, আর আমি দাঁড়িয়ে রইলাম। একটু পর আপু বলল, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চলে যা এখানে থেকে। নীলা আপু রেগে মেগে, আমিও চলে যেতে লাগলাম। দরজার কাছে যেতেই আপু বলে উঠল, মেয়েটা কষ্ট দিয়ে তোর পেট ভরেনি, আবার ওকে কাঁদাতে তোর মন চাচ্ছে বুঝি? নীলা আপু কাঁদো কাঁদো গলায়, তুমি তো বললা এখান থেকে চলে যেতেই। আমি, তাই বলে তুই চলে যাবি? বসো এখানে। নীলা আপু, আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। দেখ লক্ষ্মী ভাই আমার, প্লিজ তুই ওকে মেনে নে, ও তোকে খুব সুখী রাখবে। নীলা, প্লিজ আমাকে ভাববার সময় দাও, আমি আর প্যারা নিতে পারছি না। আমি রেগে, ঘন্টাখানেক পর আমি বাহিরে একটু হাঁটতে আসলাম। আসলে ভিতরে বোরিং লাগছিল। একটু পর রুমের সামনে যেতেই দেখি ডাক্তার বের হচ্ছে। আমি তাড়াতাড়ি রুমে ঢুকে দেখি মিমাপুর জ্ঞান ফিরছে, আর ওরা দুজন গল্প করছে। আমি রুমে ঢুকতেই নীলা আপু একটা মুচকি হাসি দিয়ে বাইরে চলে গেল। কেন আসছিস সেখানে? মিম আপু রেগে, তোমাকে দেখতে। আমি আমি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখতে হবে? মিম আপু রাগী গলায়, হতেও পারে। আমি মুচকি হেসে, কি? নীলা রেগে, শরীর এখন কেমন লাগছে? আমি ওনার পাশে বসে, জানি না। মিম, এই যে আমি চলে আসি, তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নে, এখন ওষুধ খেতে হবে। নীলা আপু, আমি বাহিরে চলে আসলাম। বুঝলাম মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে, কিন্তু আমি কি করব? হ্যাঁ, ওর জন্য তো আমার মনে কোনো ফিলিংস নেই।
তারপর বাইরে ঘোরাঘুরি করে একবারে রাত্রে হাসপাতালে এসে দেখি আম্মু আর আন্টি আগেই চলে আসে। সবাই মিম আপুর সাথে সবাই কথা বলতেছে। আমি রুমে ঢুকতেই আম্মু এসে আমার গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল। আমি নীলা আপুর তাকাতেই উনি ইশারায় বুঝিয়ে দিলেন মিম আপু সবটা বলে দিছে। আমার এখন যে কি পরিমাণ রাগ বলে বোঝাতে পারবো না। আমি মিম আপুর দিকে তাকাতেই দেখি উনি আমাকে একটা চোখ টিপ মারলো। কি দুষ্টু মেয়ে রে বাপু, এমন সিচুয়েশনে বুঝি মানুষ এমন দুষ্টুমি করে। যাই হোক, এখন আমার রক্ষী হলেই আমি বাঁচি বাপু। মিম আমাকে সব বলেছে তোদের ব্যাপারে। আম্মু। হুম। আমি মাথা নিচু করে, মেয়েটা তোর সাথে একটু বেশি দুষ্টুমি করে তাই বলে তুই ওকে ফিরিয়ে দিবি? তুই একবারও ভাবলি না মেয়েটা যদি তোকে ভালোই না বাসে তাহলে তোর সাথে কেন এত দুষ্টুমি করতো, কেন সারাদিন তোর সাথে ঝগড়া নিয়ে পড়ে থাকতো? হুম। আম্মু। কি রে, এবার উত্তর দিচ্ছিস না যে? নীলা আপু। কি বলবো আমি? তোর আর মিমের বিয়ের কথা? নীলা আপু মুচকি হেসে। মানে? আমি অবাক হয়ে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছি মিমের সাথেই তোর বিয়ে হবে, আর তা আগামী সপ্তাহে। আম্মু। আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? আমি কাঁদো কাঁদো গলায়। জি না, নীলা আপু। আমি মিম আপুর দিকে তাকিয়ে দেখি উনি মিটিমিটি হাসতেছে। তে এখনো হাসপাতালে বেডে শুয়ে আছে আর এখনো তাহার দুষ্টুমির রোগটা গেলে না। এখানে তোদের দুজনের খাবার আছে, তোরা খেয়ে নিস। আন্টি। আর তোমরা? আমি। আমরা বাসায় গিয়ে খেয়ে নেব। আন্টি। তাহলে ওনার সাথে এখানে থাকবে কে? আমি অবাক হয়ে। কেন তুই আছিস না? নীলা আপু। নীলা আপুর কথা শুনে আমি ভেবেচিন্তে খেয়ে বসলাম। আপু বলে কি? ওরা তিনজন চলে গেল, আর বাকি রইলাম আমি আর মিম আপু। আমি ওনার দিকে তাকিয়ে দেখি উনি মুচকি মুচকি হাসতেছে। আর যা দেখে আমার প্রচুর রাগ হচ্ছিল। এই আমি খাবার খামু? মিম লজ্জা পেয়ে। তা খানা। আমি ভাব নিয়ে। আমি না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলা, তাই না? দেখো এবার আমি কি করি। আমার তো হাতে ব্যান্ডেজ। মিম আমার দিকে তাকিয়ে। আমি ওর পাশে বসে টিফিন বাটি থেকে খাবার নিয়ে ওকে খাইয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম। খাবার শেষে ও বলে উঠল, বিয়ের পর থেকে কিন্তু আমাকে এভাবে খাইয়ে দিতে হবে। মিম লজ্জায় মাখা মুখ নিয়ে। আমার ঠেকা লাগছে তো। আমি রেগে। আমি কিন্তু আন্টিকে বলে দিব। মিম কাঁদো কাঁদো গলায়। কি বলবে? আমি। এই যে তুমি আমার সাথে রেগে কথা বলতেছ তা? মিম। এই না। আমি ভয় পেয়ে। আমার জন্য উনি একবার সুইসাইড করছে আর ওখান যদি আবার আম্মু শুনে ওর সাথে আমি রেগে কথা বলছি তাহলে তো হয়ে গেল। ভয় পেলে বুঝি? মিম হাসতে হাসতে। আমি আর হাসি দেখে অবাক হয়ে গেলাম, একটা মেয়ে এত সুন্দর করে হাসতে পারে। তা আমার জানা ছিল না। যাই হোক, আজকে দেখা হলো, হি হি হি। ওই কি দেখো এমন করে। মিম লজ্জায় মাখা মুখ নিয়ে। তোমার হাসিটা কিন্তু হেব্বি কিউট। আমি। আর আমি। মিম লজ্জা পেয়ে। একটা আস্ত পেতনি। আমি হাসতে হাসতে। কি? মিম রেগে। বলছিলাম, তুমি সুইসাইড করতে গেলে কেন? আমি মুচকি হেসে। তোর জন্য। মিম কাঁদো কাঁদো গলায়। যদি মরে যেতে তখন? আমি ওর দিকে তাকিয়ে। মরে গেলে মরে যেতাম, তাতে তোর কি? মিম কাঁদো কাঁদো গলায়। না মানে, আমি 40-এ খেতাম আর কি। আমি মুখ টিপে হাসতে হাসতে। তোকে তো আজ। মিম রেগে মেগে। এই ভুলেও আমাকে রায় দেখাতে আসবে না। তাহলে কিন্তু। আমি। তাহলে কি? মিম আমার দিকে চেয়ে। আমি বিয়ে করব না। আমি ভাব নিয়ে। তার মানে এই বিয়েতে তোর মতো আছে, হি হি হি। এই আমার না একটা কথা ভাবতেই হেব্বি হাসি পাচ্ছে। তুই আমার জামাই হবি, আর আমি তোর বউ। তখন কি মজা হবে, তাই না রে? আমরা কিন্তু সারাদিন দুষ্টুমি করব, আমি কিন্তু আগেই বলে দিলাম। মিম হাসতে হাসতে।
হায় আল্লাহি, আমি কোন পাগলের পাল্লায় পড়লাম! তেড়ে ঠান্ডা করতে গেলেই আমার মাথাটা হাই ভোল্টেজের মৃত গরম হয়ে যায়। মিম আপু কি সারাদিন এই দুষ্টুমিগুলো নিয়েই পড়ে থাকেনি? আল্লাহই ভালো জানে। দ্যাট, আমি রেগে বললাম। ওমা, উনি দেখি আমার ধমক শুনে কেঁদে দিছে। অনেকবার বলছি কান্না থামাতে, কিন্তু তার থামার কোনো নামগন্ধও নেই। আমি কান ধরে মাপ চাইলাম, না উনি এখনো কাঁদছে। এবার আমি বললাম, আমি মাপ চাইছি, প্লিজ কান্না ঠেকাও। আমি ওর হাত ধরে, এভাবে হবে না, আমাকে একটা কিস করলেই আমি কান্না থামাবো। মিম কাঁদতে কাঁদতে, আল্লাহর কথা শোনার আগে তুমি কেন আমারে উপরে উঠায় নাও নাই? অনেক চেষ্টা করলাম ওকে শান্ত করতে, না হার পারলাম। এবার আমি চোখ বন্ধ করে ছোট্ট করে ওর কপালে আদর করলাম। আমি চোখ মেলে দেখি মিমাপু মিটিমিটি হাসতেছে। কি বেয়াদব মেয়ে রে বাবা, আমার জন্মও আমি এমন মেয়ে দেখিনি। এই আপনি হাসতেছেন কেন? আমি, তোকে বলা যাবে না। মিম মুখটা ভেঙচি কেটে বলবে কি? আমি, আগে বল, তুই রাগ করবি না, তাহলেই বলমু। মিম আমার দিকে তাকিয়ে, হুম বলো। আমি, তোকে বললে তো আর তুই আমাকে কিস করতি না, তাই ওই সময় একটু নাটক করলাম, হি হি। বাহ, অসাধারণ। আমি অবাক হয়ে, আমি চিৎকার করে কাঁদিতে চেয়ে পারি না কাঁদিত। আল্লাহ, তুমি মোরে এই কার পাল্লায় পালাইলা! তেরো মতো ফাজিল মাইয়া মুই এর কখনো দেখি নাই। মিম আপুর কথা শুনে আমি রেগে ওনার পাশ থেকে উঠে একটা চেয়ার বসে বসে ফোন টিপছি। আর চোখে তাকিয়ে দেখি উনি মুখটা কালো করে শুয়ে আছে। ওনার এমন রিয়েকশন দেখে আমার হেব্বি হাসি পাচ্ছে। অনেক কষ্টে নিজের হাসি নিজের মধ্যেই চেপে রাখলাম, কারণ বিশ্বাস নেই কখন কি হয়ে যায়। এই আমি ঘুমামু। মিম তো ঘুমার না। আমি ফোন টিপতে টিপতে, দেখ, আমার কিন্তু এখন রাগ হচ্ছে। মিম রেগে, তো আমি একবার ওর দিকে চেয়ে আবার ফোনের দিকে মনোযোগ দিলাম। আমাকে একটু ঘুম পাড়িয়ে দে। মিম ছোট বাচ্চাদের মতো করে। আমি এবার গিয়ে ওনার পাশে বসলাম, তারপর ওনার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। একটু পর দেখলাম উনি ঘুমিয়ে গেছি। ঘুমের মাঝে ওনাকে একদম পরীর মতো লাগছিল। মিম আপুর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ছি তা মনে নেই। যখন আমি চোখ মেলি তখন দেখি আমি বেডে শুয়ে আছি আর উনি আমার বুকের উপর। এটা দেখে আমার বুকের হার্টবিট ধপধপ করে লাফাতে শুরু করলো। মিম আপুর মুখের দিকে তাকাতেই আমি এক অদ্ভুত মায়া পড়ে গেলাম। এমন মায়াবী চেহারা বুঝি কোনো মেয়ের হয়, তা আমার জানা ছিল না। আমি মিম আপুর দিকে যতবার তাকাচ্ছি ঠিক ততবারই আমার বুকের ধড়ফড়ানি বেড়ে যেতে লাগলো। আমি খানিকক্ষণের জন্য চোখ দুটো বন্ধ করতে নিলাম। ওমা, চোখ বন্ধ করতে তার মায়াবী মুখখানির প্রতিচ্ছবি আমার চোখের সামনে বেয়ে আসে। না, এভাবে আর থাকা যাবে না, না হলে কখন কি অঘটন ঘটে যায় বিশ্বাস নেই। আমি মিম আপুকে দুইবার ডাকলাম, কিন্তু তার সাড়া শব্দ নেই। কি করি এখন? আমি ওনাকে আমার থেকে হালকা ছাড়িয়ে নিতেই উনি আমাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলেন, প্লিজ রাফি, আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও বেঁচে থাকতে পারবে না। মিম ঘুমের ঘোরে। মিম আপুর কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। ঘুমের ঘোরেও আমার নাম! হায় রে! হঠাৎ উনি জেগে গেলেন আর আমার গালে, ঠোঁটে, কপালে পাগলের মতো কিস করতে লাগলেন। খুব ভালোবাসি তোকে, আমি তোকে আমায় ছেড়ে কোথাও যেতে দিব না। মিম আমার আরো শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে। বুঝলাম, উনি আমাকে নিয়ে বোধহয় খারাপ স্বপ্ন দেখেছে, তাই এরকম করতেছে। তবে ওনার কিসের কথা মনে পড়তেই আমার হেব্বি লজ্জা লাগছে, হি হি। আমি ওনাকে আমার দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলাম, আরে কাঁদতেছেন কেন? আমি আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। মিম আপু কাঁদতে কাঁদতে, তা কি দেখছেন? আমি দেখছি তুই আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছিস। মিম আপু কান্না করতে করতে, আমি যদি তোমাকে ছেড়েই চলে যাই, তাহলে তুমি কার বুকে মাথা রেখে ঘুমাচ্ছিলে? আমি মুচকি হেসে, ওমা তাই তো। মিম আপু একগাল হেসে, হঠাৎ ওনার কি মনে পড়তেই লজ্জায় আমার বুকে মাথা লুকালো।
ওনার বোধহয় আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর কথা মনে পড়ছে আর এখনো, সেই জন্যই বোধহয় লজ্জা পাচ্ছে। হি হি। আম্মুর কাছে আমার নামে বিচার দেওয়া, তাই না? দেখো এবার আমি কি করি। মিস মি মুরপে আমার আপুর দুষ্টু বান্ধবী, বুঝলে? হি হি। লজ্জা পেলেন বুঝি? আমি একগাল হেসে, ওমা মাইয়ে দেখি আমার কথা শুনতেই আমাকে খামচে ধরলো। আরো লাগছে তো? আমি, মিম আপু আমাকে খামচে ধরা মানে জোরে আমার বুকে চিমটি দেওয়া। এটা আমাকে লজ্জা দেওয়া শাস্তি। মিম, মিম আপু এখনো আমাকে জড়িয়ে ধরে আছে। বাহ, আপনার বুঝি লজ্জাও আছে? আমি মুচকি হেসে, এই আমার লজ্জা থাকবে না কেন রে? হুম। মিম রেগে, না মানে আপনি তো দুষ্টু। আমি শুনছিলাম দুষ্টু মেয়েদের নাকি লজ্জা শরম থাকে না। আমি, তুই ভুল শুনেছস মিম আপু। তাহলে সত্যিটা কি? আমি হাসতে হাসতে, সত্যিটা হলো, মিম রেগেমেগে ওনাকে আমার থেকে ছাড়িয়ে, মিম আপু রেগেমেগে আমার বুকে কিল ঘুষি মারতে লাগলেন। আমি ডিশ মিস না পেয়ে ওনাকে একটানে আমার বুকে এনে ফেললাম। আমি ওনার দিকে তাকিয়ে দেখি উনি মিটিমিটি হাসতেছে। আমি তাড়াতাড়ি আমার চোখ দুটো বন্ধ করে নিলাম। হঠাৎ অনুভব করলাম উনি আমার থেকে ওনাকে ছাড়িয়ে নিলেন। আমি চোখ মেলে দেখি উনি বাথরুমে ফ্রেশ হতে চলে গেলেন। মিম আপু আসতেই আমি ফ্রেশ হতে চলে গেলাম। আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে দেখি উনি একা একা হাসতেছেন। আমাকে দেখতেই উনি হাসি থামিয়ে দিলেন। একটু পর আম্মু, আন্টি আর নীলা আপু আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো। আমি গফাগফ নাস্তা খেয়ে নিলাম। আর মিম আপু নাস্তা করে নিলেন। আম্মু আর আন্টি ডাক্তারের সাথে কথা বলতে চলে গেলেন। আর রুমে আমি নীলা আর মিম আপু আছি। আমি চেয়ারে বসে ফেবু চালাচ্ছি আর তারা দুজন কি যেন বলতেছে আর দুজনে একত্রে হাসতেছে। ওরা দুজনে আমার দিকে তাকিয়ে হাসতেছে। আর এদিকে ওদের হাসা দেখে আমার পেন্ট নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। আল্লাহই জানে মিম আপু আবার ওইসব বলে দিল নাকি। উনি আবার যে পরিমাণ দুষ্টু, বলে দিলেও দিতে পারেন। একটু পর আম্মু আর আন্টির সাথে ডাক্তার আসলো। ডাক্তার মিম আপুর চেক আপ করে বললেন, আপনাদের মেয়ে আল্লাহর রহমতে সুস্থ আছে। আপনারা চাইলে যে কোনো মুহূর্তেই ওনাকে নিয়ে যেতে পারেন। ডাক্তার এ বলেই চলে গেল। ঘন্টা দুই পর হসপিটালের বিল মিটিয়ে মিম আপুকে নিয়ে আমরা সবাই বাসায় ফিরলাম। বাসায় ফিরেই আমি গোসল করতে চলে গেলাম। সারাদিন শরীরের উপর ধকল দিয়েছে, তাই দুপুরে খাবার খেয়েই ঘুমিয়ে পড়লাম। বিকেলে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। আমি ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে ভেসে আসতে লাগলো, আমার বাবুটা কি করে? মিম মিষ্টি কণ্ঠে, আম্মুর সাথে কথা বলে। আমি ঘুমের ঘোরে, কি? তুই কি বললি? মিম রেগে মেগে, ফোনের ওপাশ থেকে জোরে চিৎকার করে কথা বলার জন্য আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। আমি ফোনটা হাতে নিয়ে দেখি মিমাপুর কল। হায় রে, আমি ঘুমের ঘোরে কি থেকে কি বলে ফেললাম। হ্যালো। আমি, তুই একটু আগে কি বললি আরেকবার বলতো? মিম রেগে, তখন তো ঘুমের ঘোরে বলছিলাম, তাই মনে নেই। আমি মুচকি হেসে, আমারে ভূতে কিলাইছে তো আমি বলতাম। আমি বলি আর আপনি আমার হাত পা ভেঙে হাসপাতালে পাঠান। সেটা কখনোই না। ওহ, ঘুমাচ্ছিল বুঝি। মিম, যেভাবে বলতেছে মনে হয় আমি আবার ঘুমিয়ে ওনাকে বুঝিয়ে দিতে হবে যে আমি ঘুমাচ্ছিলাম। হুম। আমি, তা আমাকে দেখতে আসবি না? মিম মিষ্টি কণ্ঠে, আপনি কি বাঘ না ভাল্লুক যে আপনাকে দেখতে হবে? আমি একগাল হেসে, আমি বাঘও না ভাল্লুকও না, আমি তোর হবু বউ। মিম মুচকি হেসে, দূর। আমি রেগেমেগে কল কেটে দিলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে যেতেই আম্মু আমাকে ডাক দিল। আমি আম্মুর কাছে যেতেই আম্মু বলতে লাগলো, মিমদের বাসায় যেত। আম্মু, কেন আম্মু? আমি, মেয়েটাকে হাসপাতাল থেকে নিয়ে আসার পর আর একবারও দেখতে গেছিস? আম্মু আমার দিকে তাকিয়ে, সকালে তো দেখলাম, আর এখানে এত দেখাদেখির কি আছে? আমি আম্মুর পাশে বসে,
আমি আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মুর আগে কটমট করতেছে। বিষয়টা সুবিধার না দেখে আমি তাড়াতাড়ি আম্মুর পাশ থেকে উঠে মিমাপুরের বাসায় চলে গেলাম। আন্টির সাথে কিছুক্ষণ কথা বলে মিমাপুর রুমে গেলাম। গিয়ে দেখে উনি মনমরা হয়ে বিছানায় বসে আছে। আমাকে দেখতেই মিমাপুর মুখে হাসি ফুটলো। বুঝলাম কাহিনীটা। কি রে, এখানে কখন আসলি? মিম: এই তো এখন। আমি: বস এখানে। মিম: আমিও লক্ষ্মী ছেলের মতো মিমাপুর পাশে বসলাম। আমি মিমাপুর ভালোর খবর জিজ্ঞেস করতেছি, হঠাৎই খেয়াল করলাম উনি আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরছেন। তুই মুখে যতই না বলিস, আমি জানতাম আমাকে দেখতে তুই ঠিকই আসবি। মিম লজ্জা মাখা মুখ নিয়ে: আমার ঠেকা লাগছে তো তোমারে দেখতে আসতে। আম্মুর দৌড়ানি খাওয়ার ভয় আসছে, না হলে ভুলেও আসতাম না। আমি ভাব নিয়ে: কি? মিম আপু আমার হাতে জোরে চিমটি দিয়ে। একটু পর আন্টি আমার আর মিমের জন্য নাস্তা নিয়ে আসলেন। আমি কোনো কিছু না ভেবেই পটাপট খাবার খেয়ে নিলাম। মিম আপুর দিকে তাকিয়ে দেখি উনি মুখটা গোমড়া করে আমার দিকে তাকিয়ে আছে। ওনার এমন লুকে সত্যিই আমার হাসি পাচ্ছে। যাই হোক, আমি আন্টির থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেলাম। রাতে খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি, তখনই মিমাপুর ফোন। ফোনটা রিসিভ করতেই: কি করছো এখন? মিম: শুয়ে আছি। আপনি কি করেন? আমিও শুয়ে আছি। মিম: ও, আমি। তা রাতে খাইছেন কি? মিম: হুম। আপনি? আমিও। মিম: আচ্ছা রাখি। আমি: হুম রাখো, আর শুনো, আই লাভ ইউ টু। মিম মিষ্টি কণ্ঠে: এই আমি আপনাকে কখন আই লাভ ইউ বললাম? আমি দাঁতে দাঁত চেপে: এই তো এখন। মিম মুচকি এসে: হায় আল্লাহ, এই তুমি মরে কার পাল্লায় পালাইলা? আমি: আমার। মিম হাসতে হাসতে: ওর কথা শুনে আমি একবারই কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। মাইয়া এসব বলে কি? আমি রেগে মেগে ফোন রেখে দিলাম। সকালে ঘুম ভাঙতেই আমার বুকে ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে দেখি মিম আপু আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আরে আপনি আমার রুমে কখন আসলেন? আমি মিম আপুকে হালকা ধাক্কা মেরে: এই দেখছিস না ঘুমাচ্ছি, ডিস্টার্ব করছিস কেন? মিম রেগে: ভালো লাগছে আপু। আমি: তোকে তো। মিম আমার কানটা টেনে ধরে: আরে লাগছে তো ছাড়ুন। আমি: হুম। মিম আমাকে ছেড়ে দিয়ে: আপনি আমার রুমে কেন? আমি ওনাকে আমার থেকে ছাড়িয়ে: তোকে ডাকতে আসছিলাম আর এসে দেখি তুই ঘুমাচ্ছিস, তাই আমি তোর পাশে ঘুমিয়ে পড়লাম। মিম লজ্জা পেয়ে: আমার পাশে না, আমার বুকে ঘুমিয়ে পড়ছেন? আমি আস্তে করে: কিছু বললি? মিম: বলছিলাম আপনি যেভাবে ঘুমাচ্ছিলেন, আমার দেখে তো মনে হয় না আপনি এখন আসছেন। তা বাহিরের লোকজন দিয়ে কি বলবেন শুনি তো একটু। আমি রেগে: ওদেরকে বলবো বিয়ের আগেই বাসর হয়ে গেছে। মিম আমার কানের সামনে এসে চুপি চুপি বলল: কি? আমি রেগে মেগে: যেটা শুনছিস সেটাই। মিম হাসতে হাসতে: আপনার কি একটু লজ্জা শরম নেই? হ্যাঁ। আমি অবাক হয়ে: এত লজ্জা শরম পেয়ে কি হবে শুনি? হুম, কয়দিন পর তো তুই আমার জামাই হবি, তাই না? মিম এক গাল হেসে: দ্যাট। আমি আমি বিছানা থেকে উঠে বাথরুমে ফ্রেশ হতে চলে গেলাম। আর এই মেয়েটাকে নিয়ে আর পারি না। কি দুষ্টু মেয়েরে একটু লজ্জাবোধ এটুকুও নেই। আল্লাহই জানে, ভবিষ্যৎ না জানি ওর জন্য আমার মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়। রুমে এসে রেডি হয়ে নিচে নেমে দেখি দুষ্টু রানীকে আমার আম্মাজান নিজ হাতে নাস্তা খাইয়ে দিচ্ছেন। আমি নিচে নেমে চুপচাপ নাস্তা সেরে সোফায় বসে পড়লাম। মিম আপুকে দেখলাম আম্মুর সাথে কিচেনের দিকে গেল। আর নীলা আপু এসে আমার পাশে বসলো। তা ভাইজান, আমার বান্ধবী আপনাকে বুঝিয়ে এতক্ষণ আদর করলো? হ্যাঁ। নীলা আপু হাসতে হাসতে: মানে? আমি: নাও মানে, মিমকে তো দেখলাম সেই সকালবেলা তোর রুমে যেতে, তাই বললাম আর কি। নীলা আপু মুখ টিপে হাসতেছে: এই রে গেল করেছে। এইবার আমি কি বলবো আপুকে? গেছে তো কি হয়েছে? আমি রেগে:
আরে রাখছিস কেন? আমি তো মজা করছিলাম। নীলা আপু আবারও হাসতে হাসতে, হু, আমি। এই শোন, মিমকে কিন্তু কখনো দুঃখ দিবি না। ওর মতো মেয়ে তোর কপালে জুটেছে, এটা তোর ভাগ্যের ব্যাপার। জানিস কলেজে কত ছেলে ওর পিছে পড়ে থাকে? হ্যাঁ। নীলা আপু, হাসি খাবারে গন্ধ একটু বেশিই থাকে। আমি হাসতে হাসতে, কি? নীলা আপু রেগে, হুম, আমি আমি কিন্তু এ কথা মিমকে বলে দিব। নীলা আপু আমার দিকে তাকিয়ে, এই না। আমি ভয় পেয়ে, হা 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 হা, ভয় পেলি বুঝি? নীলা আপু হাসতে হাসতে, হাসো, ভালো করো হাসো, দিন কিন্তু একদিন আমারও আসবে। নীলা আমি এবার গেলাম। মিম আপু নীলা আপুকে উদ্দেশ্য করে, কোনটা? নীলা আপু, আমি গেলাম কিন্তু। মিম আপু, আচ্ছা বাবা যা। নীলা আপু, নীলা আমি কিন্তু এবার সত্যি গেলাম। মিম রেগে মেগে, ওই বদমাস সত্যকে বলছে। নীলা আপু আমাকে আসতে করে, হায় মোর খোদা, আমাকে বললেই তো হতো। আচ্ছা যান। আমি, হুম। মিম মুস্কি হেসে, দেখছি সে তো মহব্বত, ভালোবাসা, হি হি হি। নীলা আপু, তোকে তো আজ, আমি আমি সোফার বালিশ হাতে নিতেই আপু দৌড়ে আম্মুর কাছে পালিয়ে গেল। দেখছেন আমায় কত ভয় পায়, হি হি হি। 6 দিন পর, আজ আমার আর মিমাপুর বিয়ে। বিয়েটা পারিবারিক ভাবেই হচ্ছে। দুপুরের দিকে আমরা মিমাপুরের বাসায় চলে গেলাম। খানিকক্ষণ পর কাজী এসে আমাদের বিয়েটা পড়িয়ে দিল। রাত 10টা, আমি এখন বাসর ঘরের বাহিরে দাঁড়িয়ে আছি। ভিতরে ঢুকবো নাকি ঢুকবো না সেটা নিয়ে ভাবতেছি। কিরে, ভিতরে যেতে ভয় পাচ্ছিস বুঝি? হি হি হি। নীলা আপু আমার সামনে এসে, কই না তো। আমি ভয়ে ঢোক গিলে আমার বুকের ছাতিতে 56 ইঞ্চি ফুলিয়ে দরজা ঠেলে ভিতরে গেলাম। দরজাটা লাগিয়ে আর এক কদম সামনে যেতেই আমার বুকের হাওয়া বেরিয়ে যেতে লাগলো। আমি বিছানায় সামনে যেতেই মিম আপু এসে আমার পা দুটো ছুঁয়ে সালাম করলো। তারপর আবার বিছানায় গিয়ে বসে পড়লো। আমি কি করব ভেবে কুল পাচ্ছি না। আমি গিয়ে বিছানার এক পাশে বসে পড়লাম। আমাকে চুপ থাকতে দেখে মিম আপু বলে উঠল, কি রে, আমার ঘুমটা উঠাবি না? মিমা ও লজ্জা পেয়ে, ওমা তাই তো। আমি গিয়ে ঘুমটাটা উঠাতেই চমকে উঠলাম। এই আমি কাকে দেখছি? আজকে যেন ওনাকে আরো সুন্দর লাগছে। আমি তো মিম আপুকে দেখেই কাজ খাইছি। আপু, আজকে তোমাকে না সেই লাগতেছে। আমি মিম আপুর দিকে চেয়ে হঠাৎ খেয়াল করলাম ওনার লজ্জা মাখা মুখখানি, রাগে পুরো মুখখানি লাল হয়ে গেছে। আমি তোর কি লাগি? মিম আমার শার্টের কলার টেনে ধরে, আপু মানে বউ, না মানে আপু। আমি ভয় পেয়ে, নিজের বউকে আপু বলতে তোর লজ্জায় করছে না? মিম রেগে, একবারই না, আমার মতো কয়জনই বা পারে নিজের বউরে আপু বলে ডাকতে? আমি, কি? মিম রেগে, কুম্ভ। আমি মুচকি হেসে, মিম আপু আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল, তারপর উনি আমার উপর উঠে আমার সারা মুখে কিস করতে লাগলো। আর একবার যদি আমাকে বলিস না, তাহলে কি খবর করে ছেড়ে দিব। এবার বলতো আমি তোর কি লাগি? মিম, বউ, আমি। মনে থাকে যেন। আর এবার থেকে আমাকে কি বলে ডাকবি? মিম। মিম, আমি। হুম, মনে থেকে যেন। মিম আমার গাল টেনে, আপনি আমাকে তুই তুকারি করে বলছেন কেন? আমি আপনার স্বামী, একটু তো রেসপেক্ট দেন। আমি ভাব নিয়ে বলে, আমার পিচ্ছি জামাই রে, আহ তোমারে একটু আদর করি। মিম আমার গালে কিস দিয়ে, ঈশ্বরে কি লজ্জা। এই শোনো, এখন থেকে কিন্তু প্রতিদিন আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। আর তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিবে। মিম লজ্জা পেয়ে আমার বুকে মাথা রেখে, দুষ্টু মেয়ের যে এত রোমান্টিকতা আছে আগে তো কোনোদিন শুনিনি। আমি মুচকি হেসে, শুননি তো কি হয়েছে, এখন তো শুনলা। মিম লজ্জা পেয়ে, ওমা তাই তো। আমি, মিম আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে,
আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। হঠাৎ ও বলে উঠল, তোমার উপর আমার কিন্তু এখন সত্যি সত্যি রাগ হচ্ছে। মিম: কেন গো? আমি মিষ্টি সুরে: তুমি কিন্তু এখনো আমাকে আই লাভ ইউ বলনি। মিম কাঁদো কাঁদো গলায়: আসলেই তো, আচ্ছা এবার বলছি। এই যে শুনছেন, আদিবার আম্মু, আমি কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসি। আমি মুচকি হেসে: আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আদিবাটাকে গো। মিম: কেন? এটা আমাদের মেয়ের নাম। আমি একগাল হেসে: তুমি কিন্তু। মিম লজ্জা পেয়ে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমি কি? আমি অনেক দুষ্টু। মিম: এখনো তো কিছুই করলাম না। আমি হেসে: কি করবে শুনি? মিম ভয় পেয়ে: আদিবাকে আনার মিশন। আমি: এই দেখো, খারাপ হয়ে যাবে কিন্তু। মিম ভয় পেয়ে: তারপর আমি জানতে হলো একটা ছেলে মেয়েকে বিয়ে করে নেন। সকালে ঘুম থেকে উঠে দেখি মহারানী আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি ওর কপালে আলতো করে ভালোবাসার পরশ শিখে দিলাম, তারপর ওকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়লাম। গল্প এখানেই শেষ। আর এভাবেই চলছে আমার আর মিমের সংসার। আগে তো নীলা আপু আমাকে বাসায় জ্বালিয়ে মারতো, আর এখন দুজনেই। যাই হোক, নীলা আপুর দুষ্টু বান্ধবীটা কিন্তু আমাকে খুব ভালোবাসে, আর আমি ওকে খুব ভালোবাসি। রাগ, অভিমান, ঝগড়া, ভালোবাসা, দুষ্টুমি সবকিছু মিলিয়েই চলছে আমার আর মিমের সংসার। সমাপ্ত।